আপনাদের মধ্যেও এমন হয়তো অনেকেই আছেন যারা তাদের জীবনে কখনো না কখনো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এবং তাকে আপনারা হাত দেখিয়েছেন এবং সেখানে হয়তো আপনাদের কোনো বাধা বিপত্তির কথা তারা জানিয়েছেন এবং আপনারাও হয়তো তাদের থেকে কোনো প্রতিকার নিয়েছেন। এবারে আপনাদের মধ্যে কতজন সত্যিকারের প্রতিকার পেয়েছেন কি পাননি সেটা তো আমি জানি না, কিন্তু আজকে আমি এমন একজনের সত্যি ঘটনা বলবো যেটা তার জীবনের মোড়টাকে কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল এবং তিনিও কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতোই একজন খুবই নামকরা মানুষের কাছে হাত দেখাতে গেছিলেন এবং সেখানে গিয়ে তাকে এমন কিছু কথা বলা হয় যেটা শোনার পর উনিও কিন্তু চমকে গেছিলেন এবং স্বাভাবিকভাবেই খুবই দিশেহারা বোধ করছিলেন। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও উনি কিন্তু ভগবানের প্রতি ওনার বিশ্বাসটাকে অটুট রেখেছিলেন এবং তারপরে যা যা ঘটনা ঘটেছিল সেই সমস্ত কিছুই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি যদি এই ঘটনাগুলো আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে তাহলে তারাও এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, ফলে নিজেদেরকে অনেক বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। আপনারা কিন্তু আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই পাঠাতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন এবারে আমি আজকে চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি এইগুলো দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো যাবে না। তো সেই জন্যই আমাদের এই ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকা যেখানে থাকি তার আশেপাশের প্রকৃতি, বাড়ি, ঘর, গাছপালা, এখানকার দোকান বাজারে কী সব পাওয়া যায় সেই সব কিছুই তুলে ধরেছি। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আশা করি ওই চ্যানেলের কন্টেন্টগুলো আপনাদের ভালোই লাগবে। তো এবারে আমি মূল ঘটনায় চলে যাব, তবে তার আগে আমি ঘটনা সম্পর্কিতই আপনাদেরকে কয়েকটা কথা একটু বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে মুম্বাই থেকে দেবায়ন লিখে পাঠিয়েছে। তো ঘটনাটা আমি আপনাদেরকে বলবো। তো ঘটনাটা কিন্তু ওর নিজের জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা এবং দেবায়নবাবু পুরো ঘটনাটা লেখার পর রিকোয়েস্ট করেছেন যেন পুরো ঘটনাটা গুছিয়ে আমি আপনাদের সকলের সামনে প্রেজেন্ট করি। তো আমি সেই চেষ্টাই করছি। তো দেবায়নবাবু, আমি প্রথম থেকেই ঘটনাটা বলি, সেটা হচ্ছে ওনার কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা একটা নিম্নবিত্ত পরিবারে, যেখানে ওনার বাবা একটা জুট মিলে কাজ করতেন এবং সেখানে অর্ধেক দিনই জুট মিলটা কখনো কখনো বন্ধ হয়ে যেত বা কখনো কখনো ঠিকঠাক মতো স্যালারি দিত না। তো এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকেই কিন্তু এই দেবায়নবাবু ছোট থেকে বড় হয়ে ওঠা এবং ছোট থেকেই উনি কিন্তু মানে চেষ্টা করতেন পড়াশোনাটাকে খুব ভালোভাবে করার, কিন্তু ওনার যে অ্যাকাডেমিক স্কোর খুব ভালো ছিল, খুব বিশাল ভালো ছিল সেরকম নয়, আবার খারাপও ছিল না, মোটামুটি। তো এভাবে যখন উনি ছোট থেকে বড় হচ্ছেন উনি একটা জিনিস বুঝতে পারেন যে প্রত্যেকটা জিনিসেই মানে পড়াশুনো হোক বা যে কোনো কাজে উনি কিন্তু বেশ কিছু না কিছু হলেও বাধার সম্মুখীন হতেন। মানে হয়তো উনি একজন ভালো টিচারের সন্ধান পেয়েছেন, তো সেখানে উনি গেলেন যে সেই টিচারের কাছ থেকে উনি পড়াশুনো করবেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন যে ওই টিচারের ফিজ এতটাই বেশি যে সেই টিচারের কাছে পড়া ওনার পক্ষে পসিবল না।
আচ্ছা, উনি এগুলো উনি না অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা ২-৩টে ইমেলে লিখেছেন। তো পুরো ইমেল ৩টে পড়ে আমাকে কিন্তু গুছিয়ে ঘটনাটা আপনাদেরকে বলতে হচ্ছে। তাই আমি ঠিক, উনিও নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তো আমি যেটা যেভাবে যেটার পর যে ঘটনাটা বলা উচিত আমি ঠিক সেভাবে বলছি। তো ওনার ক্ষেত্রে যেরকম একটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে যে উনি কলেজ জীবন থেকেই টিউশনি করতেন নিজের খরচ চালানোর জন্য। তো এরকম একটা হলো যে উনি একটা খুব ভালো একটা মানে অফার পেলে সেখানে ২-৩টে স্টুডেন্ট একসাথে পড়বে। তো বুঝতেই পারছেন যে ২-৩টে স্টুডেন্ট একসাথে পড়া মানে সেখানে বেশ মাইনেটা ভালোই পাওয়া যাবে। কিন্তু সেখানে যখন উনি গেলেন, গিয়ে যখন উনি কথা বললেন যে ঠিক আছে উনিই পড়াবেন, তো ওদেরও কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ওরা যে টাইমিংটা বলছে যে টাইমে এসে পড়াতে হবে, সেই টাইমে হয়তো ওনার আরও ২-৩টে স্টুডেন্টের পড়ানো থাকে। এবার উনি ভাবলেন যে ঠিক আছে তাই আমি ওদের টাইমটা চেঞ্জ করে দেবো। কিন্তু সেখানে গিয়ে উনি কথা বলে বুঝতে পারলেন যে ওই স্টুডেন্ট যারা ওই টাইমে পড়ছে তারা আর কি অন্য টাইমে পড়তে নারাজ, তারা টাইম চেঞ্জ করবে না। ফলে সেই স্টুডেন্ট ৩টেকেও হাতছাড়া হয়ে গেল। তো এরকমই ছোট থেকে বড় বিভিন্ন বিষয় উনি দেখলেন যে কোনো কাজ করতে গেলেই ওনাকে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হতে হয়, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হোক, কাজকর্মের ক্ষেত্রে হোক, সব দিক থেকে। যাই হোক, তো এভাবে তো উনি কোনো রকমে কলেজ অবধি পাশ করলেন। তো এরপরে সংসারের কিছুটা হাল ওনাকে ধরতে হবে সেটা উনি বুঝেই গেছিলেন। তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি একটা বছর সময় নিই, তো একটা বছরে আমি দেখি আমি কি কি চাকরির পরীক্ষা দিতে পারি, বা আরও যদি আমি হায়ার স্টাডিজ করি সেটা আমি কি করে করতে পারবো, কি করে নিজের খরচাটুকু নিজে চালিয়ে সেটা করা সম্ভব, সেই জন্য উনি নিজেকে একটা বছর সময় দিলেন। তো সেই একটা বছরে উনি প্রচুর টিউশনি করা শুরু করলেন। আর কোথায় কোথায় কি চাকরির পরীক্ষা দেওয়া যেতে পারে, তার জন্য কীভাবে প্রিপারেশান নিতে হবে, সেই বিষয়েও কিন্তু উনি ইনফরমেশানস নেওয়া শুরু করলেন। এভাবে ওনার কলেজ জীবনের পরে একটা বছর আর কি চলছে। তেমতাবস্থায় হঠাৎ করেই উনি দেখছেন যে উনি কোনো কাজের হয়তো কোথাও কথা বলে আসছেন, সব কিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু সেই কাজটা কোনোভাবে ওনার হচ্ছে না। এরকম ঘটনা কিন্তু ২ থেকে ৩ বার ওনার জীবনে ঘটে গেল। তো এরকম যখন বারবার ঘটনাগুলো ঘটছে তো উনি তখন ভাবলেন যে না, এবং উনি আরও ওনার বন্ধু বান্ধব অনেককে সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেন। তো তারাও বললেন যে দেখ, আমার মনে হয় অনেক মানুষের তো অনেক গ্রহের ফের থাকে, হয়তো তোর সেরকমই কোনো গ্রহের ফেরের জন্য তোর হয়তো জীবনে এই ধরনের এত বাধা আসছে। তো তুই একটা কাজ কর, তো তুই একটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যা। তো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যদি তুই যেতে পারিস তাহলে তুই একটা কোনো ভালো হয়তো তোকে ওনারা প্রতিকার করবেন, হয়তো তোকে একটা স্টোন দেবে, সেটা পড়লে হয়তো তোর এই সমস্ত বাধা টাধা কেটে যাবে। আচ্ছা, আমি যখনকার কথা বলছি সেই সময় কিন্তু উনি হুগলিতে থাকতেন, ওনার বাড়ি ছিল হুগলিতে। তো উনি ভাবলেন যে হ্যাঁ, এটা তো ঠিক কথাই, আমার তো ছোট থেকেই প্রচুর বাধা। আমার বাবার কোনো মাসে হয়তো ভালো ভাতো ২ মাস হয়তো খুব ভালো কাজ করলো বাবা, ভালো টাকা আসছে, তারপরে হয়তো দেখা যাবে একটা মাস একদম ভালো হলো না, জুট মিলটা বন্ধ থাকলো, কারখানাটা বন্ধ থাকলো। তো উনি না প্রথম দিকে এই দেবায়নবাবু কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবেনি যে সত্যি আমার কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত, তার থেকে আমার প্রতিকার নেওয়া উচিত, এগুলো কিন্তু উনি প্রথমে মনে করেননি। কিন্তু ওই যে ২-৩টে বন্ধু ওনাকে এই কথাগুলো বলল, এই কথাগুলো শোনার পরে ওনার মনে হলো যে হ্যাঁ, এরকম তো ঘটনা ঘটতেই পারে, এরকম আশেপাশে অনেকেরই এরকম ঘটনা ঘটে, এই ধরনের অ্যাস্ট্রোলজাররা প্রতিকার করে থাকেন, মানুষ উপকৃত হয়। তো এই সমস্ত কিছু ভেবে উনি তখন খোঁজ নেওয়া শুরু করলো যে ওনার আশেপাশে কোন ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। তো সেটা চিন্তা করে উনি ওনাদেরই ওখানে চুঁচুড়ার দিকে একটা অ্যাস্ট্রোলজারের উনি খোঁজ পেলেন, যে সেই অ্যাস্ট্রোলজার নাকি এই ধরনের কারোর যদি কোনো সমস্যা থাকে তো সেগুলোকে উনি ফাইন্ড আউট করে উনি প্রতিকার দেন, তার জন্য হয়তো কিছু জিনিসপত্র নিতে হতে পারে। তো ওনার না সেই সময় অত নলেজ ছিল না, উনি ওই বন্ধু বান্ধবদের থেকে শুনেছিল এরকম ঘটনা যে ঘটে, দ্যাটস ইট। ওনার কিন্তু নিজের জীবনে এটা সম্পর্কে কোনোই ধারণা ছিল না। তো উনি গেলেন, একদিন একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন এবং সেখানে উনি গেলেন, একাই গেছিলেন। তো সেখানে যখন দেবায়নবাবু গেলেন তো ওনার হাত দেখলেন। তো হাত দেখলেন, ওনাকে ওনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করলেন, কোথায় জন্মেছে, জন্মস্থান, সময়, এগুলো সব জিজ্ঞেস করলেন। তো করার পরে উনি বেশ কিছু আর কি কাগজে কিছু লেখালেখি করেন সেই অ্যাস্ট্রোলজার ভদ্রলোক। তো ওই সব লেখালেখি করার পরে এই দেবায়নবাবুকে যা বললেন সেটা ছিল কিছুটা এইরকম। কি বললেন
দেবায়নবাবু তো বেশ মানে একটা অপটিমিস্টিক হয়ে যে এবার একটা ভালো কিছু হবে, আমি একটা কিছু ভালো আম, প্রতিকার পাবো, আমার এই বাধা বিপত্তি থেকে আমি এবার মুক্তি পাবো। তো উনি খুব আশা নিয়ে গেছিলেন, মনে একটা খুব পজিটিভিটি আশা নিয়ে গেছিলেন। তো যাবার পরে যখন ওনাকে কিছু কথা বললেন, সেগুলো শুনে কিন্তু এই দেবায়নবাবু কিন্তু আকাশ থেকে পড়লেন, বা বলা যেতে পারে ওনার পায়ের নিচ থেকে যাকে বলে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। তো কি বলেছিলেন? ওনাকে বলেছিল যে আপনার জীবনে প্রচুর বাধা। এটা একদম প্রথম কথা বলে যে আপনার জীবনে প্রচুর বাধা, আপনি যতই চাকরির চেষ্টা করুন এখন আপনার কোনো মতেই কোনো চাকরি হবে না। ইভেন আগামী 10 বছরে আপনার হাতে কিন্তু কোনো চাকরি নেই, আপনি কোথাও ভালো চাকরি পাবেন না। মানে হতে পারে আপনি হয়তো ছোটোখাটো কোনো জায়গায়, একদম ছোটোখাটো কোনো কোম্পানিতে ঢুকলেন, সেটাও কিন্তু আপনার খুব বেশি দিন স্থায়ী হবে না সেই চাকরি। কোনো না কোনো একটা বাধা আসবে, কোনো না কোনো একটা রিজন থাকবে যার জন্য কিন্তু নয় ওরা আপনাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে, নাহলে আপনি নিজে সেই চাকরিটা ছাড়তে বাধ্য হবেন। এই কথাটা ওনাকে বলে। তো তখন উনি তো এই কথাটা শুনে, যা হয় একটা চাকরি প্রার্থী, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার সামনে যদি কেউ এই ধরনের একটা কথা বলে যে আপনি যতই কষ্ট করুন, যতই খাটাখাটনি করুন, আপনি চাকরি পাবেন না, ইভেন আপনি আগামী 10 বছরেও কোনো ভালো চাকরি পাবেন না, এই কথাটা কিন্তু একটা খুব আঘাত দেওয়ার, খুব আঘাতপূর্ণ একটা কথা। সেটা আপনারাও যারা যারা আমার এই ঘটনাটা এখন শুনছেন বুঝতেই পারছেন কতটা খারাপ লাগে। তো উনি মানে ছোট থেকেই অনেক প্রতিঘাতের মধ্য দিয়ে উনি বড় হয়েছেন, অভাব কী জিনিস সেটা উনি জানেন। তার মধ্যে এই কথাটা যখন উনি শোনেন, ওনার মানে প্রচণ্ড খারাপ লাগে এবং উনি চুপ করে থাকেন, মানে কিছু বলতে পারছেন না, মানে এতটাই উনি শকড হয়ে যান কথাটা শুনে, উনি পুরো চুপ করে থাকেন। তো তারপরে ওই অ্যাস্ট্রোলজার বলছে যে আপনি ব্যবসা করতে পারেন, কিন্তু আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে কিন্তু মানে কিছু কিছু জিনিস, পার্টিকুলার কিছু কিছু সেক্টরের কথা উনি বলছে আপনি এই এই জিনিসগুলো বাদে অন্য কোনো কিছুর কিন্তু ব্যবসা করতে পারবেন না। এই যে জিনিসগুলো আমি আপনাকে বললাম, এই যে জায়গাগুলো আমি আপনাকে বললাম ব্যবসার, এইগুলো বাদে আপনি যদি অন্য কোনো বিষয় নিয়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিপুল পরিমাণ ক্ষতি হওয়ার চান্স আছে এবং আপনি সাকসেসফুল তো হতে পারবেনই না, উল্টে আপনার যা মূলধন নিয়ে আপনি বিজনেসে নামবেন তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি কিন্তু আপনার হবে। মানে একটা ধাক্কা বা একটা এরকম শকিং কথা শোনার পরে আবার যখন উনি এই ব্যবসা নিয়ে কথাটা শুনলেন, তখন কিন্তু আরও ওনার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। এবং উনি তখন ওই মুহূর্তে, যেটা উনি ইমেলে লিখেছেন, উনি না মানে নিজেকে খুব ছোট, খুব নগণ্য, মানে গুড ফর নাথিং টাইপের মনে হচ্ছিল না নিজেকে, যে আমি তাহলে মানে কি করব, আমার চাকরি হবে না, আমি ব্যবসা করতে পারবো না, আর উনি যে ব্যবসাগুলোর কথা বলছে সেই ব্যবসা সম্পর্কে আমি নিজে কিছু জানিই না। আর ব্যবসা করব বললেই তো করা যায়, তার জন্য একটা মূলধন দরকার হয়, একটা টাকার দরকার হয়, তো সেটাই বা কোথা থেকে আসবে। তো আবার উনি চুপচাপ রয়েছেন, মানে উনি বলছেন যে আমি হয়তো মানে মানে পুরুষ মানুষ, আমি ওখানে হয়তো হাউ হাউ করে কাঁদতে পারছিলাম না, কিন্তু আমার ভিতরটা পুরো ভেঙে যাচ্ছিল এই কথাগুলো শুনে। খুব স্বাভাবিক। যাই হোক, তো তারপরে ওনাকে বলে যে আপনার স্বাস্থ্য মোটামুটি 3-4 বছর ঠিকই থাকবে, তারপরে আপনার স্বাস্থ্যে এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, এরকম নানান কথাবার্তা ওনাকে বলে। এবং অ্যাট লাস্ট বলে যে আপনার বাবা মায়ের শরীর ঠিক থাকবে না, আর 3-4 বছর পর থেকে আপনার মায়ের শরীরে কিছু ট্রাবল দেখা দিতে পারে, আপনার বাবার শরীরে এই ধরনের কিছু সমস্যা হতে পারে, এরকম নানান ধরনের কথা কিন্তু ওনাকে বলে। তো এই কথাগুলো যখনই দেবায়নবাবু শোনেন, উনি না মানে কিছুক্ষণের জন্য পুরো স্তব্ধ হয়ে যান। কোনো প্রশ্ন করেননি উনি যে কি করতে হবে, কি কেন আপনি এরকম বলছেন, আমি এত খাটাখাটনি করি, আমার তাহলে কি হবে। উনি এই টাইপের কোনো কথাই বলার মতো পরিস্থিতিতে উনি সেই সময় ছিলেন না। তো এত কিছু যখন বলা হয়ে যায় ওনার মানে অ্যাস্ট্রোলজারের, তো তখন উনি বলেন যে এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান। তো তখন দেবায়নবাবু না মানে কিছুক্ষণ চুপ করে থাকেন এবং তারপরে বলেন যে আর আমার জীবনে কি কিছু ভালো আছে, মানে কিছু কি ভালো আছে আমার জীবনের। তো তখন ওই অ্যাস্ট্রোলজার অনেকক্ষণ ওনার হাতটা দেখেন এবং দেখার পরে বলেন যে আপনার 50-এর পরের জীবন খুব ভালো যাবে। মানে আপনার যখন 50 বছর বয়স হয়ে যাবে, পেরিয়ে যাবে, তারপর থেকে আপনার লাইফ অনেকটাই স্মুথ হবে। কিন্তু তার আগে অবধি আপনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড আপনাকে কষ্ট করতে হবে। আপনি যতটা খাটবেন সেই তুলনায় আপনি
ফল পাবেন না, এরকম নানান কথা বলেন। তো যাই হোক, তো উনি তারপরে আর বিশেষ কিছুই মানে দেবায়নবাবুর বুঝতেই পারছেন এত মানে খারাপ খারাপ কথা, এত আশাহত করার মতো কথা শোনার পর আর নতুন করে আর কী বা শোনার ইন্টারেস্ট থাকতে পারে। তো তখন ওই একটা মানে যেরকমভাবে ডাক্তাররা প্রেসক্রিপশন লেখে ঠিক সেরকমই একটা বড় কাগজের মধ্যে একটা ওনার লেটার হেড টাইপের কাগজে উনি লিখে দেন যে মানে পুরো বয়স অনুযায়ী উনি এগুলো লিখে দেন যে এই বাধা আছে, এই কিছু আছে। এবং তারপরে উনি বেশ কিছু মানে খুব বেশি না, এই 3টে মতো ওনাকে স্টোন নেয়ার কথা ওখানে মেনশন করেন। এবং সেই স্টোনগুলো কোন স্টোন নিতে হবে, কত রতির স্টোন নিতে হবে সেই সম্পর্কে ওনাকে ডিটেলে লিখে দেয়, এবং সেটা কিভাবে ধারণ করতে হবে সেটাও লেখা থাকে। তো তখন ওখানে আবার উনি বললেন যে আপনার যদি কোনো ভালো জায়গা জানা থাকে যেখান থেকে আপনি স্টোনগুলো নিতে পারেন, সেটা কিন্তু সেখান থেকে আপনি যত তাড়াতাড়ি হয় আপনি নিয়ে নিন। আর তারপরে বলে যে এই যে আমি আপনাকে একটা কার্ড দিচ্ছি, বলছে যে এই যে দোকানটা রয়েছে ওটা একটা কলকাতার কোনো দোকান ছিল, বলছে এখান থেকেও আপনি নিতে পারেন, আমি এখানে এদের চেম্বারে বসি, যদি আপনারা আমার এই লেটারটা দেখান তো তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন। এইটা বলে দেয়। বললো যে দেখুন, আমি আপনাকে এটা বলছি না যে আমি যেখানে থেকে বলছি আপনাকে সেখান থেকেই নিতে হবে, আপনি আপনার পছন্দেরও যে কোনো জায়গা থেকেই স্টোনগুলো নিতে পারেন, তবে চেষ্টা করবেন আগামী 1 মাসের মধ্যেই স্টোনগুলো ধারণ করার। কারণ আপনি মানে আপনার এখন যে দশা চলছে বা যে টাইমের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, আপনি যত তাড়াতাড়ি এই স্টোনগুলো ধারণ করতে পারবেন ততই কিন্তু আপনার ভালো, আপনাকে ততই হয়তো স্ট্রাগলটা একটু কম করতে হবে। এবং যখন এই এত কথা বলা হয়ে গেছে, তো তখন দেবায়নবাবু জিজ্ঞেস করছে যে আচ্ছা, আমি যদি স্টোনগুলো নিই তাহলে কি আমার একটা চাকরি হবে, বা আপনি যা যা বাধার কথা বললেন সেগুলো কমবে তো? তো তখন অ্যাস্ট্রোলজার বললেন অবশ্যই কমবে, কেন কমবে না, আমি তো সেই জন্যই দিলাম। এই স্টোনগুলোর কাজই হচ্ছে মানুষের বাধা বিপত্তিগুলোকে সরিয়ে দেওয়া, মানুষের জীবনে যে কষ্ট আছে সেগুলোকে অনেক অংশে প্রশমিত করা। আপনি নিন, 1 মাসের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কত ডিফারেন্স আসছে। তো উনি দেবায়নবাবু তো মানে প্রচণ্ড আর কি ব্রোকেন হার্ট নিয়ে আর কি ওখান থেকে বেরোন, এবং বেরিয়ে উনি মানে ওখান থেকে আর কি হেঁটে হেঁটে মানে স্টেশন অবধি অনেকটাই রাস্তা, কিন্তু ওনার এতটা খারাপ লাগে তো উনি ভাবলেন যে অটো ভাড়া হচ্ছে তখন 5 টাকা ছিল স্টেশন থেকে ওই জায়গাটা অবধি। তো উনি যেটা লিখেছেন যে অনেকটা রাস্তা, কিন্তু আমার মনে হলো যে না, আমি অটো করে যাব না, আমি হেঁটেই যাই। এবং ওই পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে শুধুমাত্র ওনার এটাই মনে হলো যে কেন মানে আমার সাথেই কেন এত খারাপ হলো। এবং ওই যে স্টোনগুলোর কথা বলেছে, তো উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে স্টোনগুলোর কথা উনি ভাবলেন ঠিক আছে কলকাতা অবধি অত দূর যাব না। তো ওখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল, মানে যে কার্ডটা দিয়েছিল, তো উনি প্রথমে ওনাদেরই ওখানের একটা এরকম সোনার দোকান ছিল, তো সেখানে ওই ধরনের জেমস্টোন পাওয়া যেত। তো উনি সেখানে ওই কাগজটা দেখালেন। তো সেই কাগজে সেই দোকানদার মানে সেদিনই ফেরার পথে ওই অ্যাস্ট্রোলজারের ওখান থেকে ফেরার পথে উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে একবারে দেখে অর্ডারটা করে দেবো। তো উনি দোকানে গেলেন। এবার দেখুন, দেবায়নবাবু তখন কলেজ পাশ করেছে, জাস্ট 1 বছর হয়েছে। ওনার কোনোই ধারণা ছিল না যে এইগুলো কী হয়, কীভাবে কাজ করে। তো উনি চলে গেছেন সোনার দোকানে। এবারে সোনার দোকানে যাওয়ার পরে উনি যখন ওই কাগজটা দেন যে এই 3টে স্টোন লাগবে, তো তখন মানে যে আর কি সোনার দোকানে যিনি মালিক ছিলেন, তো তিনি বলছেন যে দুটো তো অ্যাভেলেবেল আছে, আর একটা আমাকে আনিয়ে দিতে হবে, মানে এটা বেশ এক্সপেন্সিভ, আর ওটা আমাকে এক জায়গা থেকে কলকাতা থেকে অর্ডার করে আনাতে হবে, মোটামুটি আপনার কিন্তু 7-8 দিন লাগবে, আপনি 3টেই ডেলিভারি পেয়ে যাবেন। তো ওনাকে তারপরে জিজ্ঞেস করেছে যে আপনি সোনার মধ্যে করবেন না রূপোর মধ্যে করবেন। তো দেবায়নবাবু তো এটুকু জানতেন যে সোনার দাম অনেক বেশি, রূপোর দাম অনেকটাই কম। তো উনি বলছেন আমি রূপোর মধ্যে করব। তো তখন উনি বলছেন যে ঠিক আছে, আমি আপনাকে পুরো হিসেবটা বলছি। তো দেবায়নবাবু বলছে হ্যাঁ, আপনি হিসেবটা আমাকে করে বলুন। তো সেই সময় দাঁড়িয়ে, যে সময় আমি কথা বলছি সেই সময় দাঁড়িয়ে ওই 3টে স্টোন সেটাকে রূপো দিয়ে বাঁধিয়ে পরার জন্য সব কিছু মিলিয়ে যে দামটা হয়েছিল সেই দামটা ছিল 53,000 টাকা, 53,000। এই দামটা যখনই দেবায়নবাবু শুনলেন যে পুরো সমস্ত কাজটা এই 3টে স্টোন দিকে ওরকমভাবে রূপো দিয়ে বাঁধিয়ে পড়তে টোটাল ওনার 53,000 টাকা খরচা হবে, তখন কিন্তু মানে উনি যাকে বলে আকাশ থেকে পড়লেন।
মানে অ্যাকচুয়ালি তখন না ওনার এত ধারণাই ছিল না যে এই ধরনের স্টোনের কতটা দাম হতে পারে, যে যত রতির ওনাকে বলেছে সেগুলো সব কিছু মিলিয়ে যে এই একটা হিউজ অ্যামাউন্ট আসবে সেটা উনি স্বপ্নেও কল্পনা করতে পারেন। তো মানে উনি তো অবাক। যাই হোক, তো তখন উনি বললেন দেবানবাবু, মানে ওইভাবে, মানে উনি তখন যেটা লিখেছেন ইমেলে, উনি ওখান থেকে পালিয়ে আসতে পারলে বাঁচে, কিন্তু ওইভাবে তো একটা দোকানদারের সাথে এতক্ষণ কথাবার্তা হলো, উনি হিসেব টিসেব করলেন, তো ওইভাবে তো আর পালিয়ে আসা যায় না। তো তখন দেবানবাবু বলছে যে ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার করছি না আপনাকে, আমি আপনার কাছে কালকে এসে কনফার্ম করব, আমি আর একবার আমার অ্যাস্ট্রোলজার থেকে জেনে আসবো আর কিছু লাগবে কিনা, তাহলে আমি একবার অর্ডারটা করব। তো এইটা বলে উনি কোনো রকমে ওখান থেকে ওই কাগজটা নিয়ে বেরিয়ে আসে। তো বেরিয়ে যখন উনি আসছেন, উনি মনে মনে ভাবছেন যে 3টে স্টোনের এত দাম, সেটাকে রূপো দিয়ে বাঁধাতে সব কিছু করতে 53,000 টাকা খরচা হবে। উনি না মানে কি করবে কিছু বুঝতে পারছে, একেবারে দিশেহারা কন্ডিশন। একে তো বুঝতে, মানে ওনাকে বলেছে যে ওনার চাকরি ভাগ্য খুব খারাপ, উনি আগামী 10 বছরও কোনো ভালো চাকরি পাবে না, চাকরি পেলেও সেটা টেকাতে পারবে না। তো ওরা ভাবছে আমি তাহলে করবোটা কি, আমি কি করব। তো যাই হোক, তো ওই যে বললাম যে ওই অ্যাস্ট্রোলজার একটা কার্ড দিয়েছিল, সেই কার্ডটাও একটা সোনার দোকানের, সেটা কলকাতা, তো ওখানে ফোন নাম্বার ছিল। তো ওই দেবায়নবাবু কী করলেন, উনি ফোন করলেন। ফোন করার পরে উনি বললেন যে এই স্টোনগুলো এরকম এত রতির দরকার, এটা কি আপনাদের কাছে আছে? তো দোকানদার বলছে হ্যাঁ আছে। তো তখন বলছে যে আচ্ছা, আমি অমুক অ্যাস্ট্রোলজারের থেকে আপনার এই কার্ডটা পেয়েছি, তো আমার তো একটা ডিসকাউন্ট হবে, তো ডিসকাউন্ট করে কত হবে? তো ওই লোকটা ডিসকাউন্ট ফিসকাউন্ট করে সমস্ত কিছু হিসেব টিসেব করে ওনাকে বলছে যে আপনাকে একটু বেশি ডিসকাউন্ট দিচ্ছি, তো সব কিছু করে আপনার ওই 51 থেকে 52 হাজার টাকা পড়বে। এবার দেবায়নবাবু তো মানে পুরো হতভম্ব হয়ে গেছে যে এখানে ডিসকাউন্ট করেও এত টাকা, আবার আমার এখানেও এত টাকা বলছে, এটা তো সম্ভবই না। মানে ওনার কাছে সেই সময় 5-6 হাজার টাকাই জোগাড় করা বিশাল ব্যাপার। উনি ভেবেছিলেন যে ঠিক আছে 6-7 হাজার টাকার মধ্যে হলে কোনো রকমে কষ্ট করে টিউশনের পয়সা জমিয়ে উনি করবে, কিন্তু ওই সময় ওনার পক্ষে 53-52 হাজার টাকা খরচা করা কোনোভাবেই কিন্তু পসিবল ছিল না। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি যদি করি আপনাকে আমি আবার ফোন করব। এই বলে উনি তো সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিলেন। এর পরে তো মানে উনি রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেলেন। এবং হয় না যে দেখুন, মানুষের জীবন একরকমভাবে যায়, মানুষের জীবনে ভালো সময় আসে, খারাপ সময় আসে, খুব কঠিন মুহূর্ত আসে, কিন্তু হঠাৎ করে সেই কঠিন মুহূর্তের মধ্যেও মানুষ যদি এরকম আরও নেগেটিভ কথা শোনে বা এমন কিছু শোনে যে তার আগামী 10 বছরের জীবনে কোনো উন্নতি হবে না, সে চাকরি পাবে না, সে ব্যবসাও সেভাবে করতে পারবে না, এগুলো তো একটা মানুষকে সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়ার পক্ষে তো যথেষ্ট। এবং যে আশার আলোটা উনি দেখেছিলেন যে এই 3টে স্টোন নিলে ওনার জীবনের উন্নতি হবে, উনি কাজ ভালো পাবে বা ব্যবসা করলে সেটাও সাকসেসফুল হবে, সেটাও যখন উনি দেখলেন সেটা কোনোভাবেই সম্ভব না। এবং উনি যদি বাড়ি থেকেও টাকা চায়, তাহলেই বা বাড়ি থেকে তাকে কত টাকা দিতে পারবে? ওনাদের অবস্থা ভালো নয়, ফলে বাড়ি থেকেও খুব টেনে টুনে 10,000-12,000 টাকা বেশি উনি নিতে পারতেন না, ওনার নিজের কাছেও অত টাকা নেই, ফলে সমস্ত রাস্তা উনি দেখলেন বন্ধ। তো 2টো দিন ওনার জীবনের, মানে এই ঘটনার পরে 2টো দিন উনি না ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন, না উনি ঘুমোতে পেরেছেন, মানে প্রচণ্ড আর কি খুবই ডিপ্রেস ছিলেন উনি, খুব স্বাভাবিকভাবেই। তো যখন উনি এরকম ভেঙে পড়েছেন, তো সেই সময় মানে ওনাদেরই যে আর কি ফ্রেন্ড সার্কেল ছিল, তো সবাই কি করতো, ওই কেউ স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়াশুনো করতো, কেউ কলেজ সার্ভিস কমিশনের জন্য পড়াশুনো করতো, কেউ রেলের জন্য পড়াশুনো করতো। তো এরকম করে না মানে ওনাদের একটা গ্রুপ ছিল। তো সেই গ্রুপেই মানে বললাম যে ওনার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল, তো তাদের সাথে ওনারা সপ্তাহে আর কি 1-2বার করে এরকম মিট আপ করতো। কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে, আপকামিং কোন চাকরির পরীক্ষা আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলা, কে কোন বই ফলো করছে, কে কোন রেফারেন্স বুক থেকে পড়াশুনো করছে, এই নিয়ে আর কি মেনলি কথাগুলো হতো। তো সেই বন্ধুদের আড্ডাতেও উনি যায়নি। তো সব বন্ধুরা ফোন করেছে যে কিরে তুই আসছিস না কেন? তো তখন বলছি না রে, আমার মন মেজাজ ভালো নেই, তো তোরা পর, আমি মানে এখন কিছুদিন একটু গ্যাপ দেবো। তো তখন বলছে যে তার সামনে পরীক্ষা রয়েছে, মানে মানে আর কি তখন চাকরির পরীক্ষার ফর্ম বেরিয়েছে, কোনো একটা চাকরির পরীক্ষার। বলছে যে ফর্ম বেরিয়েছে, আমাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তুই কি করেছিস? তো উনি না ফর্মটার ফিল আপ করেনি, মানে ওই যে বলেছিল ওনাকে যে তোমার আগামী 10 বছরও কোনো চাকরি বাকরি হবে না,
উনি বলছেন না রে আমার হবে না, আমি আর চাকরির ফর্ম টর্ম ফিল আপ করি না, আর আমি ঠিক করেছি আমি যে প্রিপারেশান নিচ্ছি চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষার, আমি না কিছু মানে আর করব না, আমার এখন হবে না জানিস তো। তো বন্ধুরা তো অবাক হয়ে গেছে যে আবার কি কথাবার্তা বলছে। তো তখন ওকে বলছে যে ঠিক আছে তুই পড়াশোনা না হয় করবি না, পরীক্ষা তুই বসবি না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানে ওনাদের কীরকম ব্যাপারটা ছিল বলুন তো, মানে ওখানে মানে ওনাদের ওখানেই একটা যে বন্ধু ছিল, তো তার বাবার একটা খুব বড় কোচিং সেন্টার ছিল, মানে সেই কোচিং সেন্টার কিন্তু এরকম কম্পিটিটিভ এক্সামের কোচিং সেন্টার নয়, ওই একদম মানে 1 থেকে 1, 2, 3, 4 এরকম করে পুরো ক্লাস 8 অবধি পড়াতো, মানে ওই বন্ধুটার বাবা উনি পড়াতেন, আর ওনার একটা মানে সেন্টার মতো করেছিল, আর 2-3টে বাইরে থেকে টিচার এসে ওখানে পড়াতো। তো ওটা একটা বিশাল বড় জায়গা ছিল, তো ওদের বাড়িতেই মোটামুটি ওরা কে কোন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, হয়তো কারোর কোনো ফর্ম ফিল আপ করতে প্রবলেম হয়েছে, তো সপ্তাহে 1 দিন বা 2 দিন করে ওই বাড়িটাতেই, ওই যে বড় বারান্দা মতো ছিল যেখানে স্টুডেন্টরা পড়তো, ওইখানটাতেই আড্ডাটা ওদের হতো। তো ওকে বলেছে যে ঠিক আছে তুই না হয় দিবি কি দিবি না সেটা তোর ব্যাপার, তো তুই একবার আয় আমাদের এখানে আয়, আমরা সবাই একসাথে গ্রুপ করে গ্রুপ স্টাডি করব, পড়াশুনো করছি, তুই একবার আয়, আর যদি তোর মনে হয় যে তোর হবে না চাকরি তাহলেও না হয় ঠিক আছে, কিন্তু তুই ফর্মটা ফিল আপ কর। ফর্ম ফিল আপ করতে গেছে, আমরাও তো জানি আমরা সবাই ফর্ম ফিল আপ করছি, কিন্তু আমরা সবাই কি চাকরি পাবো, সবাই হয়তো পাবো না, কিন্তু তবুও তো আমরা দিচ্ছি। তো এই বলে ওকে অনেক করে বলে, এবং তার 3-4 দিন পরে উনি আসে। তো ওই বন্ধুদের ওখানে ওরকম দেখা সাক্ষাৎ হয়েছে। তো সবাই মানে যা হয় আর কি, সবাই পরীক্ষার্থী, সবাই আর কি একটা অ্যাসপিরেশন রয়েছে যে আমি, কেউ ভাবছে যে আমি স্কুল টিচার হব, কেউ ভাবছে আমি কলেজ টিচার হব, এরকম নানান জিনিসপত্র নিয়ে ওরা আলোচনা করছে, গ্রুপ স্টাডি করার মতো করছে। তো এই দেবায়ন বাবু এক কোণে চুপচাপ বসে আছে, বসে সবার কথাবার্তা শুনছে, আর উনি মানে খুবই একেবারে কি বলবো শ্যাটার্ড হয়ে পড়েছে, খুবই মূর্ছিত, খুবই দুঃখ পেয়েছে, কারণ উনি মনে মনে ভাবছে যে আমি তো, আমার পক্ষে তো স্টোনগুলো নেওয়া সম্ভব হলো না, আর আমার কিছু হবেও না, আর সত্যি কথা বলতে আমার সেরকম এখনও প্রিপারেশানও আমি নিইনি, আমার সব দিক থেকেই আমার হাত পা বাঁধা। তো বন্ধুরা সবাই কথাবার্তা বলছে, তো মানে দেখুন একটা এরকম যখন গ্রুপ স্টাডি হয়, তো সেখানে যেমন নিজের পরিচিত বন্ধু থাকে, তেমনি অনেক সময় এরকমও হয় যে বন্ধুর বন্ধুও থাকে সেখানে, হয়তো সে আমার ডিরেক্ট বন্ধু নয়, বাট আমার কোনো বন্ধুর সে বন্ধু। তো সেরকম একজনও এসছে, তো সেখানে একটা মেয়ে আসে, মেয়েটার নাম ছিল সোমা। তো সেই সোমা বলে মেয়েটি এই দেবায়নকে বলছে যে কী রে তুই কী কী চাকরির ফিল আপ করেছিস ফর্ম। তো সেই সময় ওনার স্কুল সার্ভিস কমিশন ছিল, তারপরে একটা রেলের পরীক্ষা ছিল, তো উনি এই দুটো ফর্ম তুলেছিলেন, কিন্তু উনি স্কুল সার্ভিসের আর ফর্মটা জমা করেনি, আর রেলের একটা ফর্মে উনি আগে থেকেই ফিল আপ করে রেখেছিল, কিন্তু তখনও পরীক্ষার দিন ডিক্লেয়ার হয়নি। তো উনি বলেছেন যে আমি এই দুটো করেছি। তো তখন বলছে যে যে সবাই তো ডিসকাস করছে কে কোন রেফারেন্স বুক ফলো করছে, কোনটা নিয়ে পড়তে হবে, তো তুই কিছু বলছে, তুই চুপচাপ বসে আছিস কেন এখানে। তো তখনও বলছে যে সবাই করছে কারণ সবাই জানে যে তাদের কিছু না কিছু একটা হবে, কিন্তু আমিও এটা জানি যে আমি যে চাকরির পরীক্ষায় দিই না কেন আমার কিছুই হবে না, আমি জাস্ট বিগ জিরো পাবো, আমার কোনো চাকরি হবে না, এবং আগামী 10 বছরও আমার কিছু হবে না। তো তখন না মানে ওই সোমা বলে মেয়েটা মানে একটু মানে ওর অবাক লাগে যে আবার কী ধরনের কথাবার্তা বলছে, ওর কোনো পরীক্ষাতেই বসেনি, এখন থেকে এত নেগেটিভ কথা কেন বলছে। তো মেয়েটা বলছে যে আবার কী ধরনের কথা বলছিস তুই, তুই নিজে পড়াশুনো করেছিস, কলেজ অবধি পড়াশুনো করেছিস, তুই এখন বলছিস যে তোর কিছুই হবে না, তুই এটা কী করে জানলি। তো যাই হোক, তো মেয়েটা আর কিছু বলে না, ও আবার ওর বাকি বন্ধুদের সাথে কথাবার্তা বলতে থাকে। তো বাকি আরও ওর যারা বন্ধু ছিল, দেবায়নের যারা বন্ধু ছিল, তো তারা বলছে যে দেখ তুই এরকমভাবে ধরে নিস না যে তোর হবেই না, আমরাও তো কেউ জানি না যে আমাদের আদৌ হবে কি না, কিন্তু তাই বলে আমরা যদি এখন থেকেই হাল ছেড়ে দিই তাহলে তার কিছুই হবে না। তো এইভাবে ওইখানে যে যাওয়া মানে যেত আর কি এই দেবায়নবাবু, উনি কিন্তু মনে মনে খুবই আর কি ট্রেস থাকতো, মানে উনি ভাবতো যে ঠিক আছে আমাকে আরও মানে উনি মানে এই মানে যেই সময়টা আর কি ওনার প্রিপারেশান নেওয়া উচিত, সেই সময়টা উনি প্রিপারেশান না নিয়ে খুব বেশি উনি টিউশনি করা শুরু করলেন, কারণ উনি ভাবতেন যে আমার তো চাকরি বাকরি হবে না, কারণ আমি স্টোনও নিতে পারিনি কিছুই না, তো আমি বরং বেশি বেশি করে টিউশনটা করি, টিউশন করে যদি আমি 50-51 হাজার টাকা যদি আমি জমিয়ে নিতে পারি, তাহলে হয়তো আমি ওই স্টোনগুলো নিতে পারবো, এবং তারপরে আমি পড়াশোনাটা শুরু করব। তো এই ভাবনা চিন্তা নিয়ে উনি কিন্তু আস্তে আস্তে জীবন কাটাতে লাগলো।
এবং ওই 1টা বছর পরে উনি যে ভেবেছিলেন যে উনি মাস্টার্সে ভর্তি হবেন, সেটা কিন্তু উনি আর মাস্টার ডিগ্রি করতে উনি ভর্তিও হলেন না। এবং পড়াশোনার প্রতিও যে উনি যে খুব যে মন দিয়ে পড়বে, যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রচুর পড়তে হয়, সেটাও কিন্তু উনি বন্ধ করে দিলেন। যাই হোক, তো এরপরে ওই যে ওনাদের যে গ্রুপটা ছিল, বন্ধুদের যে গ্রুপটা, তো সেখানে উনি কিন্তু মাঝে মধ্যে যেতেন, রেগুলার যেতেন না। ওদের হয়তো সপ্তাহে 2টো করে আড্ডা হতো বা 2টো করে এরকম ডিসকাস করতো পরীক্ষার ফর্ম টর্ম নিয়ে, একসাথে হয়তো সবাই মিলে ফর্ম ফিল আপ করতো। তো উনি মাঝে মধ্যে যেতেন। এবং যেটা দেবায়নবাবু লিখেছেন যে উনি মেনলি যেতেন কিন্তু একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে এরকম একটা ভালো লাগার জন্য। কারণ উনি ওই ঘটনার পর থেকে, ওই অ্যাস্ট্রোলজারের ওখান থেকে ফেরার পর থেকে দেবায়নবাবুর মেন মোটিভ ছিল যে ওনাকে কোনো না কোনোভাবে 50,000 টাকার উপরে টাকা জমাতে হবে, যাতে উনি ওই স্টোনগুলো নিতে পারেন এবং স্টোনগুলো নেয়ার পরেই উনি আবার সিরিয়াসলি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো শুরু করবেন। এইটা ছিল পুরো ওনার মাথায় এই চিন্তাভাবনাটা ছিল। আচ্ছা, এরপরে যেটা হলো যে ওই যে মেয়েটি ছিল সোমা, সে না খুব এই দেবায়নকে লক্ষ্য করতো, দেবায়নবাবুকে, যে এই ছেলেটা আসে, খুব একটা কথা বলে না কিন্তু সমস্ত কথাই শোনে। এবং ওর যে পড়াশুনো যে একেবারে খারাপ, ওরা অনেক সময় গ্রুপ স্টাডি করতো, নিজেদের একটা করে কোশ্চেন দিত, সেই কোশ্চেনের সবাই পরীক্ষা দেওয়ার মতো করেই পরীক্ষা দিত। তো ওই মেয়েটা লক্ষ্য করে যে দেবায়নবাবু যে একেবারে পড়াশুনো জানে না বা ওর যে কোনো পড়াশুনোর সাথে ওর টাচে নেই তা কিন্তু নয়, ওর মেধাও একেবারে নেই তাও নয়, কিন্তু এই ছেলেটা কীরকম একটা যেন তখন কিন্তু ওই মেয়েটি না বুঝতে পারতো না। কিন্তু দেবায়নবাবু বুঝতে পারতো যে মেয়েটা ওনাকে অনেক রকম কথা বলে, অনেকভাবে ওনাকে মোটিভেট করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে যেচে যেচে, কিন্তু দেবায়নবাবু একটু এড়িয়ে এড়িয়ে যেত। তো এরকমই একদিন উনি দেবায়নবাবুর তখন মোটামুটি ওই 30-35 হাজার টাকা উনি জমিয়ে ফেলেছেন। ওই সময়টা উনি প্রচুর টিউশনি করতেন। তো উনি তো বেশ আনন্দ পাচ্ছে মনে মনে, মনে একটু একটু ভালো লাগছে যে ব্যাস আর 20,000 টাকা যদি আমি জমাতে পারি তাহলেই আমার ওই স্টোনগুলো কেনার টাকা কমপ্লিট হয়ে যাবে এবং আমি গিয়ে স্টোনগুলো ধারণ করবো এবং আমি তারপর থেকে পড়াশুনো করবো। তো সেই চিন্তাভাবনা যখন এসছে, তো তখন দেবায়নবাবু একটু ইন্টারেস্টেড হয়েছে যে কে কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করছে, কী কী সিলেবাসে আছে। তো উনি কী করেছে, ওনার যে বন্ধু বান্ধব ছিল তো তাদেরকে জিজ্ঞেস করছে যে আপকামিং কোন চাকরির ফর্ম বেরোচ্ছে। তো আপনারাও জানবেন যে বিভিন্ন ধরনের খবরের কাগজে কিন্তু এই কর্ম সংক্রান্ত বিজ্ঞাপনগুলো বেরোয়, বিভিন্ন ধরনের কর্মক্ষেত্র টাইপের খবরের কাগজ আছে, তো সেগুলো নিয়ে আলোচনা হতো। তো উনি দেখছেন যে বন্ধুবান্ধবরা বলছে যে এইটা কিন্তু খুব ভালো, কিন্তু সিট বেশি নেই, এইগুলো খুব ভালো, এগুলো ফর্ম ফিল আপগুলো করা যেতে পারে। তো এবারে সোমা বলে যে মেয়েটি ছিল, তো সেই মেয়েটি তখন হঠাৎ করেই এই দেবায়নবাবুর উদ্দেশ্যে বলে যে আচ্ছা, তুই তো এতদিন কীরকম চুপচাপ থাকতিস, তোকে চাকরির পরীক্ষার কোনো কথা বললে তুই সেভাবে উত্তর দিতিস না, সেভাবে ইন্টারেস্ট দেখাতিস না, তো তোর আজকে হঠাৎ করে কি হলো যে তুই চাকরির পরীক্ষার কথা জিজ্ঞেস করছিস, আজকে সবার সাথে কথা বলছিস বেশি করে করে, তোর ব্যাপারটা কি? এরকম করে না একটু টিজ করার মতো করে বলেছে, ডাইরেক্ট বলেছে, হয়তো কোনো বন্ধুকে শুনিয়ে একটু ইনডাইরেক্টলি বলেছে, এরকম করে 2-4টে কথা শুনিয়েছে। তো তখন না দেবায়নবাবু ভাবছে যে আরে মেয়েটা আমাকে এরকম বলছে কেন, ওকে আমাকে একেবারে অপছন্দ করে। তো সেদিন ওই মেয়েটিও, সোমা আর কি, সে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে যে বাবা আজকে তো দেখছি একজনের খুব ইন্টারেস্ট, একজন মনে হচ্ছে কালকেই চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়ে যাবে, আজকে তো প্রচুর সে কথা বলছে, এরকম করে নানান কথাবার্তা অনেক সময় বলেছে। তো এত কিছু বলার পরে দেবায়নবাবুর হঠাৎ করে একটু মাথা গরম হয়ে গেছে, একটু উনি রেগে গেছেন যে এই মেয়েটা আমাকে তখন থেকে এরকম করছে, ও আমার ডাইরেক্ট বন্ধুও নয়, বন্ধুর বন্ধু, কিছু বলতেও পারছে না। তো যখন বেরিয়েছে, তো তখন দেবায়নবাবু বলছে যে আচ্ছা, তুই তো আমাকে আজকে অনেক কথাই বললি, কিন্তু তুই এভাবে বললি কেন? আমি তো তোকে তো কিছু জিজ্ঞেস করিনি, তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? তুই বন্ধুদের বলছিস যে আমি হঠাৎ করে একটু চাকরির পরীক্ষার প্রতি একটু ইন্টারেস্টেড হয়েছি, যদি আমি সেটা হয়েও থাকি, তোর তাতে সমস্যাটা কি হচ্ছে? তো তখন ওই মেয়েটা ওই ব্যাচে সবার মধ্যে একটু অন্যরকমভাবে বিহেভ করতো আর কি। কিন্তু এই যে বেরিয়ে যে যখন দেবায়নবাবু ওই সোমার সাথে নিজে থেকে যখন এই বিষয়টা কথা বলে, তো তখন কিন্তু মেয়েটার কথাবার্তার ধরন বলুন বা
যা যা আর কি চিন্তা ভাবনা, মানে যেভাবে আর কি কথা বলে সেটা থেকে অনেকটাই দেখলো ডিফারেন্ট। মেয়েটা খুব ভালোভাবে কথা বলে। তো মেয়েটা তখন বলছে যে দেখ, আমি তো তোকে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, তো বেশ তুই মনে করে দেখ, তোকে যখন আমি প্রথম দেখি তোকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কেন চুপচাপ বসে আছিস, সবাই পরীক্ষা নিয়ে কথা বলছে, কী কী সিলেবাস আছে সেই নিয়ে কথা বলছে। তুই কিন্তু সেদিন আমাকে বলেছিলি যে তোর নাকি আগামী 10 বছরও চাকরি বাকরি হবে না, তোর দিলেও কিছু হবে না। তো আজকে হঠাৎ করে তোর এত ইন্টারেস্ট দেখেছি, তাই আমি তোকে বললাম। তো তখন না মানে দেবায়ন তো খুব একটু রেগে গেছে। তো তখন বলতে তোকে আমারটা নিয়ে ভাবতে হবে না, বললে না মেয়েটাকে একটু, এটার সাথে একটু রাফ বিহেভ করেছে আর কি, রাফ ঠিক নয়, মানে একটু রেগে রেগে কথা বলেছে। তো মেয়েটা তখন বলছে ঠিক আছে, তোর যদি আমার কথা খারাপ লেগে থাকে সরি। তো বলে মেয়েটা চলে গেছে। এবার দেবায়নবাবু বাড়িতে এসছে, বাড়িতে এসে তো উনি যেটা বলেছেন ইমেলে, যে উনি রীতিমতো একটা মানে বাক্সের মধ্যে উনি টাকা জমাতেন, এবং উনি সেদিনও গুনে দেখলেন যে ওনার কাছে মোটামুটি 35-36 হাজার টাকা হয়ে গেছে। তো উনি পড়াশুনোও শুরু করে দিয়েছেন ইন দ্য মিন টাইম। তো ওনার সামহাও মনে হয় যে মেয়েটা, মানে ওই মেয়েটি যে সোমা, ওর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেললাম, ওকে আমার এভাবে হয়তো বলা উচিত হয়নি। মনে হয় একটু মজা করছিল আমায় নিয়ে, একটু টিজ করছিল, বাট আমার হয়তো ওভাবে বলাটা ঠিক হয়নি। তো নেক্সট ওনাদের যে ছিল আর কি ওই বন্ধুদের সাথে মিট আপ, তো সেখানে উনি যান, এবং যাবার পরে উনি দেখেন যে মেয়েটা একদম মানে দেবায়নবাবুর দিকে তাকাচ্ছে ওরা, মানে ওই যে ওরকম করে বলেছে মেয়েটাকে, লাস্টে মেয়েটা সরি বলে চলে গেছে, তো মেয়েটা একদমই ওকে পাত্তাও দিচ্ছে না, কোনো কথাও বলছে না, ও নিজের মতো পড়াশুনো নিয়ে আছে। ওর সাথে আর এক বান্ধবী থাকতো, তো তাদের সাথেই আর কি ওর নিজের গ্রুপের মধ্যে রয়েছে। তো তখন দেবায়নবাবু নিজে থেকেই যেচে ওই মেয়েটির সাথে কথা বলে, এবং ওকে বলে যে দেখ, আমি আগের দিন একটু তোকে খারাপভাবে বলে ফেলেছিলাম, তুই কিছু মনে করিস না, আই এম সরি, এরকম করে বলে ক্ষমা চায়। তো মেয়েটা তখন বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই তোর মতো পড়াশুনো কর, আমি আমার মতো, আমরা গ্রুপ স্টাডি করি এখানে, তোর ইচ্ছে হলে তুই করবি পড়াশুনো, নাহলে তুই করবি না, আমারও সত্যি হয়তো তোকে নিয়ে ওভাবে টিচ করাটা ঠিক হয়নি। তো বলে মেয়েটা নিজের মতো ব্যস্ত হয়ে যায়। কিন্তু দেবায়নবাবু বুঝতে পারে যে মেয়েটা কিন্তু রেগে আছে। তো উনি ভাবেন যে না, আমি মানে একটা ভালো কাজ করতে চলেছি, আর কদিন পরে আমার 50,000 টাকা কমপ্লিট হয়ে যাবে, তো বেকার আমি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম। তো উনি ভাবেন যে না, মেয়েটার সাথে না পরে কথা বলতে হবে। তো যখন ওনাদের বন্ধুদের মিট আপ হয়ে গেছে, ওরা যখন বেরিয়ে যাচ্ছে, তো তখন দেবায়নবাবু মেয়েটার সাথে দেখা করে। তো দেখা করে মেয়েটাকে বলে যে তুই প্লিজ আমার সাথে রাগ করে কথা বলিস না, আমি সত্যি জানি যে আগের দিন আমার একটু মাথা গরম হয়ে গেছিলো, তুই অনেকক্ষণ ধরে আমাকে ওরকম করে বলছিলি, আমাকে উদ্দেশ্য করে আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি, তুই একটু কিছু মনে করিস না। তো তখন ওই মেয়েটা মানে প্রথমে তো ইগনোর করার চেষ্টা করে, ও বলেছে ঠিক আছে ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, তুইও বাড়ি যা। তো তারপরে মানে দেবায়নবাবু অনেকবার করে মেয়েটাকে সরি বলে। তো তখন মেয়েটা বলে যে আচ্ছা কী ব্যাপার বলতো, তুই আমাকে আজকে বারবার করে কেন সরি বলছিস, মেয়েটার একটু অড লেগেছে। তো তখন দেবায়নবাবু মানে বাধ্য হয় নিজের জীবনের পুরো কথাটা মেয়েটাকে বলতে, যে কি করে, মানে তার আগে মেয়েটা ওকে বলে যে তোর কী এমন কাজ ছিল, বা কী এমন তোর জীবনে হয়েছে যে তোর এত মাথা গরম হয়ে গেছিলো, যে আমি তোকে নিয়ে একটু মজা করেছিলাম বলে তুই সেদিন আমাকে এরকমভাবে বললি। তো তখন দেবায়নবাবু ওনার জীবনের পুরো ঘটনাটা বলে, যে ওনার ছোটো থেকে অনেক কষ্ট করে উনি বড় হয়েছে, সংসারে একটা অভাব আছে, তারপরে এরকমভাবে এক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল, সেই অ্যাস্ট্রোলজার এই এই বলেছে। তো এই কথাগুলো যখন ওই মেয়েটা শোনে, তো মেয়েটা ওকে বলছে যে ওনাদের ওখানে না মানে হুগলিতে ওনাদের মানে যেখানে আর কি ওনার বন্ধুর বাড়ি, তো সেই দিকে না একটা খুব ভালো চায়ের দোকান আছে, মানে বেশ বড় আর কি চায়ের দোকান। তো অনেক সময় কি হতো, ওনার সব বন্ধু বান্ধবেরা ওখান থেকে বেরিয়ে চা ঠা খেয়ে তারপরে যে যার মতো বাড়ি চলে যেত। তো ওরা তো মানে এরা তো অনেকক্ষণ কথাবার্তা বলছিল, তো তখন মেয়েটা বলছে যে চা খাবি তুই? তো তখন দেবায়নবাবু বলছে হ্যাঁ চা খাবো, না খাওয়ার কি আছে। বলছে চল চায়ের দোকানটায় চল। মেয়েটা কিন্তু কিচ্ছু বলেনি তার আগে। তো চা নিয়েছে, তো চা নেওয়ার পরে মেয়েটা বলছে যে আচ্ছা তোকে একটা কথা বলবো। তখন বলছে হ্যাঁ তুই বল। তখন ওই সোমা বলে মেয়েটি দেবায়নকে বলে, দেবায়নবাবুকে বলে যে তুই না মানে কোনো চাকরির পরীক্ষার না তুই প্রিপারেশন সত্যিই নিস না, তোর না সত্যি হবে না চাকরিটা। তো তখন দেবায়নবাবু বলছে যে হ্যাঁ আমি জানি আমি এখন দিলে হবে না, কিন্তু আমি যদি ওই স্টোনগুলো নিই, সেই স্টোনগুলো পড়ার পরে আমার জীবনে উন্নতি হবে, আমি আবার ওই অ্যাস্ট্রোলজারের কাছে যাব, নিশ্চয়ই আমার সমস্ত বাধা বিপত্তি উনি কাটিয়ে দেবেন, এই স্টোনগুলো পড়লে সমস্ত কিছু কেটে যাবে, আমার কেন চাকরি হবে না, মানে এটা এখন হয়তো হবে না কিন্তু স্টোনগুলো পড়ার পরে নিশ্চয়ই আমার চাকরি হবে। তো এই মেয়েটা তখন ওকে মানে এই দেবায়নবাবুকে বলে যে না,
তুই যেটা ভাবছিস সেটাও হবে না। তুই যদি স্টোনগুলো পড়িস তাহলেও কিন্তু তোর চাকরি হবে না, সেটা আমি তোকে বলছি। তো তখন না দেবানবাবু একটু অবাক হয়ে একটু ঘাবড়ে গেছে যে কী হলো ব্যাপারটা, ও এরকম করে কেন বলছে। তো তখন মেয়েটা বলছে যে আমি জানিস তো আমাদের কলেজে দু তিনজন ছিল যারা একটু বুঝতো কম, পড়াশোনা তো একটু বুঝতো না, আমরা তাদেরকে খুব রাগাতাম। কিন্তু তখন মানে মেয়েটা আর কি এভাবে বলছে যে আমরা তাকে রাগাতাম, কিন্তু তোকে দেখার পরে আমার মনে হচ্ছে যে তুই হচ্ছিস ওই ছেলে মেয়েগুলোর থেকেও বেশি বোকা, তাই তোর যে চাকরি হবে না তুই একদম গ্যারেন্টি ধরে রাখ। তো তখন না দেবানবাবু খুব অবাক হয়ে গেছে যে মেয়েটা এগুলো কী বলছে আর কেনই বা বলছে। তখন মেয়েটা বলে যে তোকে একটা অ্যাস্ট্রোলজার বলল যে তুই যতই খাটাখাটনি করিস না কেন তোর আগামী 10 বছরে কোনো চাকরি হবে না, তুই নাকি প্রাইভেটেও চাকরি করলে সেই চাকরিটাও তোর থাকবে না। যে তুই এই কথাটা বিশ্বাস করলি, এবং এটাও তুই তার সাথে বিশ্বাস করছিস যে তুই যদি একটা স্টোন পরে নিস, তুই 2-3টে স্টোন ধারণ করে নিবি, যে তার ফলে তোর জীবনে এতটাই পরিবর্তন হয়ে যাবে যে যে চাকরি তুই স্টোন পরার আগে 10 বছরেও করতে পারতিস না সেটা নাকি তুই পেয়ে যাবি শুধুমাত্র স্টোনটা পরার পরে। তো এই কথাটা যখন দেবানবাবুকে সোমা বলে তখন না মানে দেবানবাবু মানে পুরো হতভম্ব হয়ে যায় কথাটা শুনে। উনি যেটা বলছে যে আমার মানে আমি চাটা ধরে মানে হাঁ করে তাকিয়ে রয়েছে এবং আমি মানে ভাবছি যে আমাকে কি বলছে কথাগুলো এবং কেনই বা বলছে, এবং ও যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি নিজে কোনোদিনও ভেবে দেখলাম না কেন। একদম এক্স্যাক্টলি উনি যেটা লিখেছেন ইমেলে আমি ঠিক সেটাই আপনাদেরকে বলছি। ভাবুন মানে একটা ছেলে সে কলেজ অবধি পড়াশুনো করেছে, সে মনে প্রাণে চাইছে সে চাকরি করবে, তাকে একটা চাকরি পেতেই হবে, তাকে জীবনে নিজের পায়ে দাঁড়াতেই হবে। সেই জায়গা থেকে একটা অ্যাস্ট্রোলজার বলে দিল যে আপনি চাকরি পাবেন না, আপনার ব্যবসা হবে না, আর মানুষও সেটা বিশ্বাস করে নিল। সত্যি এটা কিন্তু ভাবতে অবাক লাগলো, এরকম ঘটনা কিন্তু ঘটে। ইভেন আপনারা যদি আপনাদেরও আশেপাশে মানুষদের দিকে তাকান, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আশেপাশেও হয়তো এরকম মানুষ আছে যারা কিন্তু এই ধরনের অ্যাস্ট্রোলজার, সে দেখুন সে ঠিক গণনা করেছে কি ভুল গণনা করেছে আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু কেউ একটা কথা বলে দেওয়া মানেই যে সেটা একেবারে পাথরের লেখা হয়ে গেল বা সেটাই একেবারে ভবিতব্য হয়ে গেল, তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু তাকে ভগবান ব্রেন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে। তো সেখান থেকেও কিন্তু চাইলে মানুষ সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিজেকে কিন্তু অনেক অনেক উন্নীত করতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন সোমা কথাগুলো বলল যে তুই চাকরি পাবি না, তুই ওটা ধারণ করলেও চাকরি পাবি না, কারণ তুই যেই কথাটা বিশ্বাস করেছিস তোর মতো বোকা আর কেউ হয় না। যখন এই কথাগুলো উনি শুনলেন ওনার মানে উনি নিজে খুব বিশাল একটা ডিপ থিঙ্কিংয়ের মধ্যে চলে গেলেন, এবং সোমা যা যা বলল তার পরিপ্রেক্ষিতে দেবায়নবাবুর কাছে বলার মতো কিন্তু কিচ্ছু ছিল না। কারণ সত্যি উনি নিজে কখনো এটা ভেবেই দেখেননি যে এটা কি করে সম্ভব। আমি মানুষটা যা, আমি একটা পড়াশুনো পড়লে আমি যতটা মনে রাখতে পারি বা যতটা আমার ক্যাপাবিলিটি, সেটা নিশ্চয়ই একটা 3টে স্টোন ধারণ করলে নিশ্চয়ই সেই ক্যাপাবিলিটিটা বিশাল কিছু বেড়ে যাবে না, বা সেই ক্যাপাবিলিটিটা স্টোনটা না পড়লে নিশ্চয়ই এতটাও তলানিতে নেমে যাবে না। তো মেয়েটা তখন ওই সোমা বলে যে তুই এটা বিশ্বাস করলি কি করে, তুই ভাবছিস যে তুই 50,000 টাকা দিয়ে 3টে স্টোন পড়বি আর তারপরের দিনই তুই পড়াশুনো করবি এবং তারপরের দিন তুই পরীক্ষা দিতে যাবি এবং নেক্সট ডে তুই একটা চাকরি পেয়ে যাবি। এটা কোনো দিনই সম্ভব না। আর তোকে যে বলেছে যে তোর ব্যবসাও হবে না, এটাও ভুল কথা। তুই যদি মন প্রাণ দিয়ে একটা ব্যবসাকে বুঝে সেই ব্যবসাটা কীভাবে করতে হয়, সেই ব্যবসার কী কী ব্যাপার স্যাপার আছে, তুই যদি সেটা দিয়ে ভালো করে যদি তুই কাজ করিস, তুই যদি হার্ডওয়ার্কিং হোস, তোর কেন ব্যবসা হবে না? তুই চাকরি করতে চাইলে তোর চাকরিও হবে, তুই ব্যবসা চাইলে তোর ব্যবসাও হবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোকে নিজেকে খাটতে হবে, তোকে নিজেকে প্রমাণ করতে হবে। শুধুমাত্র 3টে ও মানে মেয়েটি আর কি তার মতো করে বলে যে দেখ আজকে 2-3টে স্টোন পড়লেই যে যদি জীবনে সব কিছু উন্নতি হয়ে যেত তাহলে পৃথিবীতে কেউ খাটতো না, সবাই শুধু স্টোন পড়তো এবং স্টোন পরে বসে থাকতো। একদম এই ভাষা এইভাবে কিন্তু মেয়েটাকে কথাগুলো বলে। তো এই কথাটা যখন দেবায়ন শোনে ও না মানে ওই পরিস্থিতিতে ও সেভাবে আর মেয়েটাকে কিছু বলতে পারে না যে তুই এটা ভুল বলছিস বা তুই ঠিক বলছিস, কিছুই বলতে পারে না। মানে কি ঠিক কি ভুল সমস্তটাই কিন্তু দেবায়নবাবুর কাছে পুরোপুরি গুলিয়ে যায়। তো উনি তখন ওখান থেকে চলে আসে এবং চলে আসার পরে উনি চুপচাপ বাড়িতে বসে ভাবেন যে আমি আর 20,000 টাকা যদি আমি জমিয়ে ফেলতে পারি কষ্ট করে, তাহলে আমি হয়তো 3টে স্টোন কিনে নিতে পারবো।
কিন্তু সত্যি কি 3টে স্টোন পড়লে আমার ভিতরে এতটা চেঞ্জ আসবে যে আমি চাকরির পরীক্ষায় পাশ করে যেতে পারবো? আর যদি সেটাই হয় তাহলে আমি পাস তো আমি স্টোনটা না পড়েও করতে পারি। তো যাই হোক, এগুলো উনি চিন্তাভাবনা করেন। তো তারপরের দিন মেয়েটা এই দেবায়নবাবুকে ফোন করে এবং ফোন করে মেয়েটা বলে যে দেখ, একটা খুব ভালো ব্যাংকের চাকরি বেরিয়েছে, পরীক্ষা বেরিয়েছে, তো তুই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবি। তো তখন মানে দেবায়নবাবু না মানে সোমার কথাগুলোকে যে খারাপ মানে উনি খারাপভাবে নিয়েছিল তা কিন্তু নয়, কিন্তু উনি এটুকু বুঝতে পারে যে মেয়েটা একটু বেশি কথা বলে, ও হয়তো ঠিকই বলেছে, আমারও হয়তো এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। কিন্তু দেবায়নবাবু মনে মনে ভাবে যে মেয়েটা বেশি কথা বলে, মেয়েটার সাথে বেশি কথা বলার দরকার নেই। তো যাই হোক, তো তারপর থেকে ওই সোমা বলে মেয়েটি কিন্তু দেবায়নবাবুকে মাঝে মধ্যেই ফোন করতো এবং ফোন করে ওকে বলতো যে অমুক চাকরির ফর্ম বেরিয়েছে, তুই ফিল আপ কর, এইটা এইভাবে ফিল আপ করবি, এই সাবজেক্ট রাখবি, এই করবি সেই করবি, আর বিভিন্ন রকমভাবে কিন্তু সোমা বলে মেয়েটি দেবায়নবাবুকে কিন্তু গাইড করার চেষ্টা করতো। আর প্রথম দিকে দেবায়নবাবুর কিন্তু প্রচণ্ড আর কি বিরক্ত লাগতো, মেয়েটাকে ভালো লাগতো না, যে ঠিক আছে, ওর তো অনেক কিছু হয়তো মেয়েটা জানে, হয়তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু বেশি কথা বলে। কিন্তু আস্তে আস্তে যতই মেয়েটা আর কি ফোন করে ওকে গাইড করতো, কোনো একটা ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়তো আটকে গেছে, মেয়েটা ওকে হেল্প করতো। তো একদিন এরকম কথা হতে হতে মেয়েটা বলে যে মানে একদিন দেবানবাবু আর কি মেয়েটিকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা, তুই তো সব কিছুতে তো তোর কাছে সব কিছুর অ্যান্সার আছে, তোকে যা জিজ্ঞেস করি তুই সব কিছুরই কোনো না কোনো একটা কারণ বলে দিস, কোনো না কোনো একটা অ্যান্সার দিয়ে দিস, তুই সব কিছু জানিস কী করে? তো তখন মেয়েটা বলে যে ওর অনেক ছোট বয়সে দীক্ষা হয়ে গেছিল, মানে দীক্ষা নেওয়া যেটাকে বলে আর কি, সেই মানে দীক্ষা মন্ত্র নেওয়া হয়ে গেছিল। তখন দেওয়ানবাবু কিছুই জানতেন না যে দীক্ষা কী জিনিস, উনি কিছুই জানতেন না। তো তখন ওই সোমা বলে মেয়েটি বলে যে দীক্ষা হচ্ছে একটা এমন জিনিস যেখানে গুরুদেব তোকে একটা মানে মন্ত্র দেবেন এবং সেই মন্ত্রটাকে তুই যদি মনে প্রাণে বিশ্বাস করে প্রত্যেক দিন জপ করিস এবং তুই সেই মন্ত্রটার প্রতি তার যে জোর, তার যে আশীর্বাদী যে শক্তি, সেটার প্রতি যদি তোর বিশ্বাস থাকে, তাহলে দেখবি তুই সব কিছু কিন্তু তোর জীবনে বাধা আসবে, আসবে না তা নয়, কিন্তু সেই বাধাটাকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতাও কিন্তু তোর মধ্যে থাকবে। এরকম নানান কথা বলে এবং আস্তে আস্তে কিন্তু এই দেবায়ন বাবুর সাথে ওই সোমা বলে মেয়েটির একটা বন্ধুত্ব তৈরি হয় এবং ওই মেয়েটি ওনাকে বুঝিয়েছিল যে কিভাবে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো দেবায়নবাবু যেটা পরবর্তী ইমেলে লিখেছেন যে মানে মেয়েটার সাথে কথা বলতে বলতে মানে ওনার মধ্যে না, মানে উনি তো দীক্ষা নেননি, কিন্তু মেয়েটি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষিত ছিলেন, ঠিক আছে? তো প্রত্যেকটা কথায় উনি মেয়েটা শ্রীকৃষ্ণজিকে স্মরণ করতো, বলতো ঠিক আছে, যা করবেন, পরীক্ষা দিয়ে এসেছি, ভালো করে পরীক্ষা দিয়েছি, যতটা পেরেছি লিখেছি, এবার যা শ্রীকৃষ্ণজি করবেন তাই হবে। এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে মানে যতটুকু আর কি এই দেবায়নবাবু সোমাকে দেখেছিল, তো এটুকু বুঝতে পারতো যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে এই সোমা বলে মেয়েটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে। কোনো একটা চাকরির পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, মেয়েটা সিলেক্টেড হয়নি, তো অন্য কেউ হলে হয়তো খুব মূর্ছিত হয়ে যেত, খুব দুঃখ পেত। তো মেয়েটার একটুক্ষণ মানে যেটা দেবানবাবু লিখেছে, আমি দেখলাম ও একটুক্ষণ মুড অফ থাকলো এবং তারপরে ও নিজে বলছে যে ঠিক আছে, শ্রীকৃষ্ণজি আমায় চাকরিটা করে দেননি, নিশ্চয়ই কিছু ভালোর জন্যই করেনি। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে পরবর্তী সময়ে ওই চাকরিটার জন্য যখন বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট আলটিমেটলি যখন হলো, তখন দেখা গেল যে অনেক দূরে পোস্টিং পড়লো এবং সেটাও সময় এসে তখন এই দেবায়নবাবুকে বলেছিল যে দেখ, আমার হয়নি, ভালো হয়েছে, আমাকে তাহলে কিন্তু চলে যেতে হতো, আমি এই মুহূর্তে যেতে রাজি নই। তো এরকম করে দেবায়নবাবুর সাথে এই সোমার কিন্তু একটা খুব মানে নিবিড় বন্ধুত্ব তৈরি হলো এবং এই বন্ধুত্বটার মেন যে বিষয়টা ছিল সেটা দেবায়নবাবু যেটা লিখেছে যে মানে সোমাকে দেখে আমি খুব অবাক হতাম, উনি যেটা লিখেছেন যে ও এত ভগবানকে বিশ্বাস করে, এত পজিটিভ মাইন্ডে থাকে যে সবসময় যে কোনো কিছু খারাপ হলেও সেটার মধ্যে ভালো কি সেটাকেও খুঁজে বার করতো। এবং ও বলতো যে আমি যে দীক্ষা মন্ত্রটা জপ করি, আমি জানিস তো একটা শক্তি পাই এবং সেই শক্তিটা এতটাই শক্তি পাই যে সেই শক্তি দিয়ে আমি সারাদিনে আমাকে অনেক কাজ করতে হয়, সেই কাজও আমি করে ফেলি, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আমি সব কিছু এই শক্তিটার মধ্য দিয়েই করি, আমি পড়াশুনো করি। তো এই করতে করতে আস্তে আস্তে কিন্তু দেবায়ন বাবুর সাথে সোমার একটা একটা খুব ভালো মানে বন্ধুত্বের থেকেও বেশি একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো।
এবং আস্তে আস্তে দেবায়নবাবু যেটা বলেছেন যে আমার দীক্ষা হয়নি, কিন্তু ও ভগবান শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, এত ভরসা করতো, এবং ও আমাকেও সবসময় বলতো যে তোর জীবনে যাই থাকুক, তোকে অ্যাস্ট্রোলজার যাই বলে থাকুক না কেন, এবং সে মানে যদি ধরেও নিস যে ওই অ্যাস্ট্রোলজার প্রচণ্ড খুব ভালো অ্যাস্ট্রোলজার, সে একদম নির্ভুল গণনা করেছে, নির্ভুল কথা বলেছে, তবুও তুই এটা বিশ্বাস করবি যে শ্রীকৃষ্ণজি সবার উপরে, উনি তোর মাথার উপরে আছেন, উনি যেটা চাইবেন সেটাই হবে। অ্যাস্ট্রোলজার যতই বলে থাকুক না কেন যে তোর 10 বছরে চাকরি হবে না, তোর স্টোন না নিলে চাকরি হবে না, এবং ইন দ্য মিন টাইম উনি কিন্তু মানে আগামী বেশ কয়েক মাসের মধ্যে উনি মানে দেবায়নবাবু কিন্তু প্রায় 45,000 টাকা জমিয়েও ফেলেন। তো সেই কথা যখন উনি সোমাকে বলেছিলেন, তো সোমা তখন বলে একদম তুই স্টোনে পয়সা খরচা কর, তুই টাকাটা ব্যাংকে রেখে দে, তুই ফিক্সড ডিপোজিট করে দে। তো এরকমভাবে করতে করতে মানে যেটা দেবায়নবাবু বলেছেন যে সত্যিকারেরই প্রচুর বাধা এসছে ওনার জীবনে। চাকরি পরীক্ষা দিতে যাবে, মানে সেই সময় তো ওনার বাবার শরীর খারাপ হয়ে গেল, পরীক্ষা দিতে যাবে না তাকে নিয়ে হসপিটাল যাবে, সেটাই একটা বড় ব্যাপার হয়ে গেল। তো একবার এরকমও হয় যে উনি পরীক্ষা দিতে বেরোবে, তো ওনার বাড়িতে একটা এমন ঘটনা ঘটে গেছে যে ওনাকে মানে ওনার পক্ষে সেই পরীক্ষাটা দিতে বেরোনোটাই সম্ভব হলো না, উনি পরীক্ষাটাই দিতে পারলেন না। তো সেই কথা যখন উনি ওনার সেই বান্ধবী সোমাকে জানায়, তো সে বললো যে ঠিক আছে, তুই একটা পরীক্ষা দিতে পারিসনি তো কী হয়েছে, তুই এর পরের পরীক্ষাটা দে। এবার পরের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা একটা ব্যাংকের চাকরির পরীক্ষা। তো ব্যাংকের চাকরির পরীক্ষাটায় কিন্তু একটা বেশ উঁচু পদে পরীক্ষা, মানে পোস্টটা খুব হাই লেভেলের পোস্ট, এবং হাই লেভেলের পোস্ট মানে বুঝতেই পারছেন খুব বেশি ভ্যাকেন্সিও নেই। তো তখন যে ওই সোমা বলে যে মেয়েটি ছিল, ও বলছে যে দেখ আমার জানিস তো মন বলছে, কৃষ্ণজি আমাকে, আমার মনে হচ্ছে আমার মনে মনে বলছে যে তোর এই চাকরির পরীক্ষাটা না হয়ে যাবে, জানিস তো, তুই ভালো করে পড়। তো তখন দেবায়নবাবু বলছে যে তুই কী বলছিস, আমি এর আগে উনি দুটো পরীক্ষা দিয়েছে, দুটোতে একটাতে উনি মানে ওনার রিটেনই ক্লিয়ার হয়নি, আর অন্য একটায় ওনার ইন্টারভিউতে উনি বাদ পড়েছেন। তো উনি আবার স্বাভাবিকভাবে একটু মূর্ছিত হয়ে গেছিলেন। আর ইন দ্য মিন টাইম কিন্তু মানে পৌরসভায় একটা চাকরি কিন্তু এই সোমা পেয়ে গেছিল, ঠিক আছে। তো দেবায়নবাবু বলছে দেখ তুই তো চাকরি পেয়ে গেছিস, তোর ব্যাপার আলাদা, কিন্তু তুই আমাকে এভাবে বলিস না, এটা খুব উঁচু লেভেলের পরীক্ষা, এটার প্রশ্ন ভীষণ কঠিন হবে, এটা মানে আমার জন্য হয়তো নয়। তো সেই কথাটা শুনে সোমা না বারবার এই দেবায়নবাবুকে বলে যে দেখ আমি যখন তোকে বলছি যে শ্রীকৃষ্ণজি বলেছে আমাকে, বা আমার মন বলছে যে শ্রীকৃষ্ণজি তোকে আশীর্বাদ করবেন, তুই এই পরীক্ষাটা দে, তুই যদি এটা ভালো করে পড়ে দিতে পারিস তুই কিন্তু সিলেক্ট হতে পারিস। তো দেবায়নবাবু যেটা লিখেছেন যে উনি একদমই মানে মনে মনে নিশ্চিত ছিলেন যে এরকম একটা কঠিন পরীক্ষা, এবং সেটা খুব মানে উঁচু পদের জন্য পরীক্ষাটা, একটা অফিসার লেভেলের পরীক্ষা, তো সেটা ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়, এবং সেটা ব্যাংকের। সেটা আপনারাও হয়তো জানেন যে ব্যাংকের চাকরির পরীক্ষা কিন্তু অতটাও সহজ হয় না। যাই হোক, তো মানে এই সোমার এনকারেজ আস্তে 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 মানে ওনার মনোবলটাকে এমন বাড়িয়ে দিয়েছিল যে উনি মানে ওই শ্রীকৃষ্ণজির প্রতি আশীর্বাদ, শ্রীকৃষ্ণজির যে আশীর্বাদ বা শ্রীকৃষ্ণজির প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, সেইটা যেন কোথাও না কোথাও এই দেবায়নবাবুর মনেও কিন্তু বেশ আস্তে আস্তে প্রখর হয়ে উঠছিল, এবং উনিও ওই সময় খুব মানে কনফিডেন্স পেতেন যে হ্যাঁ আমি যদি ভালো করে পরীক্ষাটা দিই হয়তো আমি এই চাকরিটা পেলেও পেতে পারি। তো যাই হোক, আলটিমেটলি সেই সময় আসে এবং উনি পরীক্ষাটা দিতে যান, এবং উনি দেবায়নবাবু যেটা বলছেন যে ওনার প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরীক্ষাটা যে ওনার এতটা ভালো হবে সেটা কিন্তু উনি স্বপ্নেও ভাবতে পারেনি। এবং উনি পরীক্ষাটা দিয়ে বেরিয়ে এসে যখন উনি ওই সোমাকে ফোন করে, তো সোমাই তখন মানে উনি কিছু বলার আগে সোমাই বলছে যে কি তোর পরীক্ষাটা ভালো হয়েছে না, আজকে তুই ভালো পরীক্ষা দিয়েছিস না। তো তখন দেবায়নবাবু বলছে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, এবং এতটা ভালো হবে আমি আশা করিনি। তখন সোমা ওই ফোনেই নাকি দেবায়নবাবুকে বলেছে যে আমি তোকে বলেছিলাম না যে শ্রীকৃষ্ণজি তোকে ঠিক আশীর্বাদ করবেন, তুই শুধু কাজ করে যা, ফলের আশা করবি না, তুই ভালো করে প্রিপারেশানে যাতে তুই ইন্টারভিউটা মানে ক্র্যাক করতে পারিস। তো দেবায়নবাবু তখন বলছে আরে রিটেন তো আজকে সবে দিলাম, আগে রেজাল্ট তো বেরোতে যে আমি এখন থেকে ইন্টারভিউর কী প্রিপারেশান নেব। বলছে না, তুই ইন্টারভিউয়ের প্রিপারেশান আজকে থেকেই নিবি। যাই হোক, তো সোমার কথা বিশ্বাস করে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানে অটুট ভরসা বিশ্বাস রেখে সেদিন থেকেই কিন্তু এই দেবায়নবাবু ওই চাকরির পরীক্ষাটা যেটা উনি জাস্ট রিটেন দিয়েছেন তার জন্য কিন্তু ইন্টারভিউতে পড়াশোনা করা শুরু করেন। এবং অদ্ভুত বিষয় যেটাই বলে ভগবানের লীলা, ভগবানের আশীর্বাদ, সত্যি সত্যি তার 2.5 মাস পরে
ওই পরীক্ষাটার রেজাল্ট আউট হয়। এসবিআইয়ের পরীক্ষা ছিল এবং সেটা অফিসার লেভেলে, এবং উনি কিন্তু সিলেক্ট হন। ভাবুন, উনি সিলেক্ট হন এবং ওনার রিটেন ক্লিয়ার হয় এবং তারপরে ওনার ইন্টারভিউ হয়। এবং ইন্টারভিউতেও যেহেতু মানে এই ধরনের একটা অফিসার লেভেলের পরীক্ষার ইন্টারভিউটাও সেরকমই হবে, বুঝতে পারছেন। তো যেহেতু মানে ওই সোমা বলেছিল যে তুই এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশান নে, সেই অত আগে থেকে প্রিপারেশান নেওয়াটা কিন্তু সত্যি ওনার পক্ষে খুব কাজে দিয়েছিল। এবং উনি ঠিক যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলেন ইন্টারভিউতে, কিন্তু ঠিক সেভাবেই উনি মানে সেরকমই একটা মানে আউটপুট উনি দিতে পারেন। এবং যার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অনেক আশীর্বাদে উনি কিন্তু আলটিমেটলি মানে রিটেন অ্যান্ড ইন্টারভিউ দুটোই কিন্তু উনি ক্র্যাক করেন এবং উনি চাকরিটা ফাইনালি পেয়ে যান। এবং প্রথমে ওনাকে মুম্বাইতে পাঠানো হয় একটা ট্রেনিংয়ের জন্য। এবং দেবানবাবু যেটা বলছে যে আমি যখন প্রথম মানে রেজাল্টটা চেক করলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এবং আমার চোখের সামনে তখন মানে মানে আমি যখন রেজাল্টটা দেখলাম, সেই মুহূর্তে আমার সোমা যে প্রথম দিন আমাকে যে কথাগুলো বলেছিল যে তুই স্টোনগুলো পড়লেও তুই চাকরি পাবি না, তোর মতো বোকা দুটো নেই, তুই ভগবানের উপরে তোর কোনো বিশ্বাস নেই, তোর নিজের উপরে তোর কোনো বিশ্বাস নেই, তুই এবার কী চাকরি পাবি, এই যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো কানে বাজছিল। এবং চোখের সামনে উনি শুধু ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা দেখতে পাচ্ছিল। মানে ওনার বাড়িতে যে ভগবান শ্রীকৃষ্ণের যে ছবিটা রয়েছে, উনি বলছে আমি শুধু এইটুকু দেখতে পাচ্ছি আর ওর কথাগুলো আমার কানে বাজছে। এবং তারপর থেকে উনি মানে বলছে যে ওই ঘটনাটাকে না আমার পুরো মানে সোমার সাথে দেখা হওয়া, মানে ওর সাথে ওই বন্ধুদের ওখানে গিয়ে দেখা হওয়া মানে পুরো ওনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল। ঠিক যতটাই উনি দুঃখ কষ্ট মানে পেয়েছিলেন, উনি খুবই মূর্ছিত হয়ে পড়ে খুব শ্যাটার্ড হয়ে পড়েছিলেন যে ওই অ্যাস্ট্রোলজারের কথা শুনে যে ওনার আগামী 10 বছরের জীবনে ভালো কিছু হবে না, যেখানে ওনার মানে উনি ভেবেছেন যে আমাকে 50,000 টাকা দিয়ে স্টোন নিতেই হবে। সেই জায়গা থেকে সোমার মতো একজন মেয়ে যে ওনার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটা অটুট বিশ্বাস, ভালোবাসা, একটা মানে ডিপেন্ড করা যে একটা যে না আমি সে আমাকে আশীর্বাদ করবেই এবং আমি আমার 100% দেবই, এই যে একটা মনোবল, এটা কিন্তু ওই সোমা ওনার মনের মধ্যে দিয়েছিল। এবং তারপরে উনি ট্রেনিং করেন, ট্রেনিং করার পর ওখানে কিছুদিন কাজ করেন, ওখানে কিছুদিন কাজ করার পরে উনি তারপরে আবার কলকাতা আসেন এবং কলকাতা আসার পরে এই 2 বছর হয়েছে ওনারা বিয়ে করেছেন। বিয়ে করেছেন, খুব ভালো আছেন। এবং এখন তো দেবায়নবাবু এবং ওনার ওয়াইফ সোমা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং উনি বিশ্বাস করেন যে পৃথিবীতে সমস্ত কিছুর উপরে যত কিছু খারাপ আছে, যত কিছু বাধা বিপত্তি সব আছে, কিন্তু এই সব কিছুর উপরে হচ্ছে ভগবান। তিনি যদি আশীর্বাদ করেন, তিনি যদি আপনাকে দয়া করেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে আটকে রাখতে পারে। আর তার সাথে সাথে নিজের কর্মটা ভালো করতে এবং নিজের যতটুকু কাজ ততটুকু কাজ কিন্তু একদম যতটা ভালোভাবে করা যায় ততটা ভালোভাবেই করতে হবে, এটা উনি বিশ্বাস করেন। তো এটাই ছিল আজকের ঘটনা। দেবানবাবুকে এবং সোমাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের আজ এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন আর আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ এই ঘটনাগুলো আপনারা একটুখানি ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমাদের নতুন চ্যানেল রয়েছে দ্য বং শপার, এই চ্যানেলটাকেও কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কন্টেন্টগুলো দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, নমস্কার।